গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো অন্নপূর্ণা। লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে আমি দীপালি। কার্তিকের বৌভাতে সকালবেলা এই পথ দিয়েই মাছ গেছে। কলকাতার ঠাকুররা হাতা খুন্তি হাতে কাঠের বারকোষ মাথায় দিয়ে বিশ্বাসদের শানের পুকুর পাড় ধরে এই পথেই বিয়ে বাড়ি গেল। গায়ের পথ আলো করে দুটো হ্যাজাক যাচ্ছে। কিছুই চোখ এড়ায়নি হাজরার। গালে কালো দাড়ি, মনের ভাব মুখে ধরা পড়ে না। চোখ দুটো মোটা ভুরুর ছায়ায় থাকে। কখন জ্বলে কখন নেভে কেউ তা জানে না। সন্ধ্যের মুখে মুখে একবার বাজারে যাবে ঠিক করে ফেলেছিল। একটা মিথ্যে আশা আজ কদিনই হাজরার মনের মধ্যে পাক খাচ্ছিল। দুপুরেও একবার মনে হয়েছে হয়তো বিকেলে ঘরে ফিরে শুনবে কার্তিকের বৌভাতে বাড়ি শুদ্ধ লোককে খেতে বলেছে। কাজকর্মের বাড়ি, আত্মীয় কুটুম্বে বোঝাই, তাই বলার সময় পায়নি। এবার বর্ষা এসেছে দেরিতে। সামনে পুরো ভাদ্র মাসটা পড়ে আছে, অথচ আকাশ যেন শরৎকালের, নির্মেঘ নীল। তবে মাঝে মাঝে কালো মেঘে ঝুলে পড়ে। তখন গত বছরকার মোটা আল দিয়ে পিঁপড়ের শাড়ি ডিম মুখে করে ডাঙা জায়গার খোঁজে ছোটে। চারদিক গুমোট, তবু বৃষ্টির নামগন্ধ নেই। এখনো অর্ধেক মাঠ জলের অভাবে পড়ে আছে। আর কবে জল হবে আর কবে লোকে রোয়া ধরবে। হাজরার সামনে স্টেশন, বাজারে যাওয়ার রাস্তা, পেছনে গা ঘেঁষে ২-৩০০ বিঘের এক বন্দে জায়গা। তার ওপরেই কোম্পানি বাঁধের গায়ে তার নিজের ঘরবাড়ি দেখা যাচ্ছে। পুকুর পাড়ের সজনে গাছটা পর্যন্ত এখান থেকে চেনা যায়। সামনে কোনো বাধা নেই, স্রেফ ২-১টা বাবলা গাছ আর ন্যাড়া মাঠ। সামান্য যেটুকু যা চাষ হয়েছে তার ভেতর দিয়ে হাজরা বড় রাস্তার দিকে এগোতে লাগলো। সকাল থেকেই ছাঁকা তেলে নেমন্তন্ন বাড়ির পটল ভাজা, মুড়ি ঘন্টের ডালের গন্ধ পাচ্ছিল মাঠ দিয়ে। কার্তিকের বৌভাতের হ্যাজাক এখন গাছপালার আড়ালে চলে গেছে। চোখের নজর কেমন মোলায়েম হয়ে এসেছে। সকাল থেকে সন্ধে তক এক পো জায়গা নিড়িয়ে ধান চারার গোড়াগুলো ঘেঁটে দিয়েছে। নগদ ৩ টাকা। পান্তা আর গরম জুটেছে আজ হাজরার। ঠায় মাথা নিচু করে সারাদিন জমি আঁচড়ে এগোতে হয়েছে। মুখে রক্ত এসে থানা দিয়ে গাল ভারী করে তুলেছে তাই। খেয়ে পেট ভরেনি। বনঝাল গাছের জঙ্গলে বাঙালদের মাঠ কোঠার ঢোল কলমির বেড়া দিয়ে শুধু ভাতের গন্ধ উঠে আসছিল ভুর ভুর করে। তাতে নানান জিনিস মেখে মনে মনে এক এক গ্রাস দলা পাকাতে পাকাতে হাজরা বড় রাস্তায় উঠে এলো। এখানে একটি মন্দা তাল গাছের নিচে পা কাটা এক খোঁড়া থাকে। তাল পাতার ছাউনি দিয়ে দোকান করেছে। সকাল সন্ধে বিড়ি বাঁধে। ১.৫ টাকা ভরি গাঁজা বিকোয়, পুড়িয়া ৫ পয়সা। সরকারি গ্লাস আছে। এক ভাঁড় রস দিয়ে গোল হয়ে বসলে হাতে হাতে গ্লাস ফেরে। বাসি তারি গুলঞ্চের রস দিয়ে তাড়ানো। পেটে পড়লেই মাথাটা দাউ দাউ করে ধরে ওঠে। আবার ভোরবেলা পাইকারি ব্যাপারীরা ওই তালতলাতেই আমরা থেকে লাউ মূলো সব ঢেলে বেচা কেনা করে। পাশেই খাল, সোজা গিয়ে মাতলায় পড়েছে। খোড়ার দোকানে ঢুকে হাজরার কাছে দুনিয়াটা সরল হালকা হয়ে গেল। খাঁটি রস বিশেষ ছিল না। সকালের ট্রেনে স্যাকারিন আর মিল্ক পাউডারে মিশেল তারি ১২ আনা ভেজালের সঙ্গে কলকাতায় চালান হয়ে গেছে। বাকি যা ঝর্তি পড়তি ছিল তাতে আবার ফুট কাটছিল। গ্লাস ১০ পয়সা, ৩ গ্লাস তারি, সঙ্গে এক পুড়িয়া গাঁজা। হাজরা কয়েক লহমায় রাজা হয়ে গেল। দাম মিটিয়ে দেওয়ার পর কোমরে নগদ ২ টাকা ৬৫ পয়সা গজ গজ করছিল।
এখন তার ভাবনা কিসের? জ্বর জারি, মন খারাপ, অভাব, কাপড়ের ফুটের পয়সা দিয়ে খানিকক্ষণ তো ঠেকানো যাবে। সারাদিন খাটাখাটনির পরে বাঁশি তাড়ির সঙ্গে গাঁজার ধোয়া হাজরার বুকের ভেতর বাড়তি জোর এনে দিচ্ছিল। পা দুখানা এলোমেলো পড়লেও বেশ জোরে এগোচ্ছিল। পথে একটাও কুকুর পড়ল না। সব গিয়ে এখন কার্তিকদের কাজের বাড়ি হাজিরা দিচ্ছে। বাড়ির পুকুর পাড়ে সজনে তলা এসে মনে পড়ল, ওই যা, সব তো গোলমাল হয়ে গেছে। খুকির মা বলে দিয়েছিল খাটুনির পয়সা দিয়ে 1 কিলো আটা নয়তো ভুট্টা নিয়ে যেতে, তা তো আনা হয়নি। জ্যোৎস্নায় উঠোন বড় আনন্দের দেখাচ্ছিল। ভাঙা গোয়াল ঘরের মাটিতে মানকচুর নধর ডগা ঘরের ছই বরাবর সিধে উঠে গেছে। এই সময় তেজ দিয়ে কথা বলে থাকে হাজরা। দুবার জোর গলায় ডাকলো। আসলে তার ভয় করছিল। 12-14 বছরের বিয়ে করা বউটা গেল কোথায়? সার নেই কোনো। ছেলেটা, বড় খুকিটা, তারাই বা কোথায়? বেশিক্ষণ দাঁড়াতে হলো না। প্রমীলা বেরিয়ে এসে বলল, আস্তে চেঁচাও, জেগে উঠবে। তেলাকুচু লতার ওপর থোকা থোকা জোনাকি লেজে আগুন জ্বেলে হেঁটে বেড়াচ্ছিল। কই, তোমার নেমন্তন্ন এলো? হাজরা বেরোবার সময়ও আজ ভোরে বলে গেছে, বিকেলের ভেতর কার্তিকদের বাড়ি থেকে লোকজন এসে ডেকে নিয়ে যাবে ঠিক। সেরকম একটা ক্ষীণ আশা ছিল। কেউ ডাকতে আসেনি। মণ্ডল গিন্নির ধান ভেনে দিয়ে আধপালি মতো খুদ হয়েছিল, সঙ্গে পুকুর পাড়ে সাঁচি শাক ভাজা। খুঁটিনাটি জানিয়ে শেষকালে প্রমীলা বলল, ওদের মুখেও স্বাদ হয়েছে, আজকাল আর খেতে চায় না। বড় খুকি তো নিজেই এদানি গেরি গুগলি তুলে আনে, বলে ঝোল রেঁধে দে। এক গাছে জাল থাকলে না হয় পুকুরে কিংবা খালে ফেলে দেখতাম। বলেও হাজরার মনে পড়ল, তার এই 40 বছরের জীবনে জ্ঞাতিদের সঙ্গে শরিকানি পুকুরে কোনো দিন মাছ ফেলা হয়নি। মাছ ফেলা মানে ঝগড়া ডেকে আনা। বর্ষায় খাল বিলের যা কিছু ভেসে আসা বিলসে মাছ পড়ে তাই ধরে খাওয়া হয়। তবে বেওয়ারিশ খালে 2-1 বার বড়সড় মাছ পেয়েছে হাজরা। সারা পাড়া এই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়লো নাকি? না সবাই বুঝি কার্তিকদের বাড়ি গেল? বৃষ্টির অভাবে উঠোনে যা কিছু সবজি দিয়েছিল সব পুড়ে খাক। সামনে কেষ্টবাবুর আবাদে জ্যোৎস্না পড়ে ঠনঠন করছে। এক গোছ ধানও লাগানো যায়নি, জল নেই। আশা ছিল কার্তিক নিজে এসে ডেকে নিয়ে যাবে। 12 বছর বয়সে প্রথম রাখালিতে ঢুকি। কার্তিককে তখন কাঁধে নিয়ে বেড়াতাম। আমার খুব ন্যাওটা ছিল। প্রমীলা কোনো জবাব করল না। কয়েক বছর আগেও হাজরাদের হেলে গরু ছিল। তাদের জাবনা দেওয়ার শুকনো মেছলা আজও ঘরের গায়ে উল্টে রাখা আছে। তার একটাতেই চুল খুলে দিয়ে প্রমীলা চুপ করে বসেছিল। হাজরার বুকের ভেতর স্যাকারিন আর মিল্ক পাউডারে ঘোলানো একটা স্রোত ওপরে উঠে আসার জন্য চাপ দিচ্ছিল। একে তার বুকের বেগ বলে বোধ হয়, কিংবা অম্বল। কার্তিকদের আবাদ বাড়ি রাখালি করতে ঢুকে সারাদিন গরু চড়াতো মাঠে মাঠে। শেয়ালের গর্তে আগুন দিয়ে বড় বাঁশ হাতে নিয়ে বসে থাকতো। একবার শেয়ালের হাতেই যাওয়ার দশা হয়েছিল তার। ফাঁকা মাঠের মধ্যে 20-22টা গরু নিয়ে আবাদ বাড়িতে থাকতো হাজরা। কার্তিকের বাবা কাজে ভুল হলে নিজে এসে কত লাথি মেরেছে হাজরাকে, তবু স্বীকার করবে। পালান বিশ্বাসের দয়া মায়া ছিল। বিপদে আপদে হাজরাদের দেখতো। আশ্বিন মাসে 1 মণ ধান দিয়ে চাষের শেষে 1.5 মণ ফেরত নিত অবশ্য, তবু দিত। এখন তো কেউ দেয় না।
প্রমীলাও তাই বলল, এখন আর কেউ দিতে চায় না আমাদের। তারপর আপনা আপনি বলল, সে তোমার কার্তিকের জন্যে। ছানা কাটা দুধের ধারা জ্যোৎস্না, তার ওপর এমন এমন কথায় কার বা নেশা থাকে। তবু কার্তিক ছেলেটা ভালো ছিল, কিন্তু ছাই। হাজরাও আর তেমন জোর দিয়ে আপত্তি করতে পারল না। ওই তো তোমাদের পথে বসালো। কি বলবে হাজরা? কলকাতায় কলেজে পাশ দিয়ে এসে কার্তিক এখানকার স্কুলে মাস্টার হয়ে গত ১.৫-২ বছরে পার্টির বাবু হয়েছিল। কার্তিকের কথায় হাজরা প্রফুল্ল প্রামাণিক। ওরা সবাই ট্রেনে চড়ে শিয়ালদা গেছে, ময়দানে মিছিল করে গেছে কতবার। বড় বড় সভায় সন্ধে হলে মশাল জ্বালাতো। লাস্ট ট্রেনে গায়ে ফিরে কাউকে আর ভয় ডর লাগতো না। পুলিশরা কেমন কেঁচো হয়ে গিয়েছিল, সে তো কার্তিকদের ভয়েই। চরের ধান কাটা হলো, এক জায়গায় জমা হলো, তারপর সেসব যে কোথায় গেল কেউ আজ আর হদিস দিতে পারে না। ভোর থাকতে জমি জায়গা বিল্লি হতো, সে এক মোচ্ছব গেছে। ঘরে ৫ সের ১০ সের ধান আসতো ঠিকই, কিন্তু যারা এতকাল ধান বাড়ি দিত তারা সেই যে গুটিয়ে গেল, চাইলে বলে পাবো কোথায়। হাজরা আর দাঁড়াতে পারছিল না। দুটি ভাতের নেশা, দুটি ভাতের আশা তাকে আস্তে আস্তে ভীষণ কাবু করে ফেলছিল। চুপচাপ বসে থাকা বউটার কাছাকাছি গিয়েও তার ঘাড় গলা দিয়ে সেই একই ভাতের গন্ধ পেতে লাগলো। আজ তার হয়েছে কি? প্রমীলা মাথা সরিয়ে নিল না, খুব আস্তে বলল, খেয়েছো কিছু? খোঁড়ার দোকানে ৩ গ্লাস? তা বলছি নে, শক্ত কিছু পড়েছে পেটে? তুমি খেয়েছো? বলে হাজরা লক্ষ্য করলো তার বিয়ে করা বউটার কণ্ঠমণিতে জ্যোৎস্না পড়ে মুখের ভারী ছায়ার নিচে এক চিলতে নরম হাড় শুধু জেগে আছে। তদ্দণ্ডে তার মনের মধ্যে খুব মায়া হলো। এরই নাম বউ, এরই নাম মেয়ে মানুষ, কিন্তু কাছে গেলে এত ভাতের গন্ধ পায় কেন? মহা জ্বালাতন। প্রমীলা কোনো কথাবার্তা না বলে ঘরে ঢুকে হাঁড়ির ভেতরেই বাকি ভাতের সঙ্গে যা কিছু ছিল তাই দিয়ে বেড়ে দিল। হাজরা অন্ধকারেই ডাবা হাঁড়িটায় হাত ঢুকিয়ে ঢুকিয়ে খেতে লাগলো। মাটির দেওয়াল কেটে সেখানকার হাওয়া, আলোর জন্য জানালা, সেখানে বাঁশের মাচায় হাজরা নিজে শোয়, তারপর প্রমীলা, তারপর খোকা খুকু। শুতে এসে হাজরা দেখলো প্রমীলা জেগে। দেখে খুব আহ্লাদ হলো। সারাদিন সে যতবার কার্তিকের কথা ভেবে রাগ করবার, অভিমান করবার বা ঘেন্না করবার চেষ্টা করেছে, ততবারই মনে পড়েছে এই কার্তিক ছোটবেলায় তার কোলে কাঁখি ঘুরতো, তাই কার্তিককে দুষতে তার মন সরেনি। অথচ প্রমীলা আগাগোড়া কাতুকে ভালো নজরে দেখে না। এই কার্তিকের জন্য নাকি তাদের যত কষ্ট। হাজরা কোনো আপত্তি করেনি। বাঁশের মাচায় এখানটায় শুয়ে শুয়ে পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায়, মেঘ দেখা যায়, ভোরবেলা সূর্য ওঠা নজরে আসে। এখানটায় শুয়ে এসব দেখতে দেখতে হাজরার মন থেকে সবার উপরে রাগ দেশ উবে যায়। সবাইকে সে ক্ষমা করতে পারে। বৃষ্টির আগে ফড়িংয়ের দল মাঠে দল পাকিয়ে ওড়ে, তাদেরও এখান থেকে শুয়ে শুয়ে দেখা যায়। তখন কারো ওপরে রাগ থাকে না। এই বুঝি পৃথিবীর নিয়ম। ৫০ সালে সে নিজের চোখে দেখেছে কোলের খুকিকে সন্ধ্যের ঝোঁকে পথে নামিয়ে দিয়ে অল্প বয়সী মা পালিয়ে যাচ্ছে। দেশ গায়ের মেটে রাস্তায় মানুষের মাংসখোর শেয়ানা শেয়ালের পাল পথ হারানো সেই খুকির পাশ দিয়ে অল্প দূরে দূরে হেঁটে চলেছে।
শুধু সন্ধ্যের অপেক্ষা। হাঁটুরে লোকজন ঢিল ছুড়লেও সরে না। এসব দেখাশোনার পর শরীরে কারো কি আর রাগ থাকে? এই মেয়ে মানুষটাকে সে কথা বোঝাবে কে? এই যে নদী, খাল, বিল, এ তল্লাটের জলকর সবই গত 20 বছর কেবলই শুকিয়ে আসছে। এসব দেখার পর কারো কি আর রাগ থাকে? প্রমীলার বুকের ওপর একখানা হাত ফেলে দিল হাজরা। বউ কোনো বাধা দিল না, সাহায্যও করল না, শুধু বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। হাজরার বুকের ভেতরটা খচ করে উঠল। এতকালের ভিটে ছেড়ে কোথায় যাব? বাইরে আমাদের কে চেনে? এখানে তো চিনে উদ্ধার করে দিচ্ছে। তা হোক, তবু তো আমি খগেন গুনিনের বেটা। বাপের নামে এখনো আমাদের প্রতাপনগর বেগমপুর অব্দি লোকে চেনে। তাও যদি তুমি ওষুধ দিতে জানতে। ভুলে গেছি সব। বাবা একটা শেকড় চিনিয়েছিল, কেউ যদি কুকুর, ছাগল, ঘরে পোষানি জন্তু জানোয়ার বান মেরে বোবা করে দিত, মুখুন্ডি করে ফেলতো, ওই শেকড় খেলে আবার বাঘ ফুটতো। নতুন বিয়ে করে এসে গোড়ায় গোড়ায় প্রমীলাও এসব দেখেছে। হাজরা আর কিছু বলল না। আসলে এই এতকালের এই জানাশোনা ঘর ধরে রোজ সন্ধে রাতে ফিরেও হাজরার বিশেষ ফুর্তি হয় না। এখানে ঘুমোবার সময় মাথার ওপর হেলে পড়া একটা খড়ের চাল আছে ঠিক, কিন্তু ওই অবধি, তার চেয়ে বিশেষ কিছু বেশি নয়। আমাদের এখানে কেউ নেই, মরে গেলেও কেউ দেখতে আসবে না। তোমার জ্ঞান খুঁড়ো একটা টাকা ধার দিলে দিন ঘুরলে 10 পয়সা সুদ চায়। তার চেয়ে চলো আমরা চলে যাই সীতাকুণ্ডু। তোমার বাপের বাড়ির দেশে? না, সেখানে যাব না, তোমার ভাই থাকে সেখানে। তুমি সেখানে মাছ ধরবে কোম্পানির খালে, অনেক মাছ আছে। তোমার সম্বন্ধীর সঙ্গে না হয় না মিশলে, কাছাকাছি থাকলেও চোর হয়ে যাব। প্রমীলা চুপ করে গেল। তার বড় ভাই সীতাকুণ্ডুর সবচেয়ে বড় চোর। তবে শীদলে নয়, নারকেল, সুপুরি, পুকুরে মাছ, চিংড়ি, শুকোতে দেওয়া কাপড়, হাঁস, মুরগি, চড়ে বেড়ানো পাঁঠা, ছাগল সবকিছু নিমেষে উধাও করে দেয়। কিন্তু বললে কি হবে? ওই করে তো দিব্যি সংসার চালিয়ে দিচ্ছে। একবার অবশ্যই ঘোষেদের পুকুরে জাল শুদ্ধ ধরা পড়ে মারের চোটে মরে যাচ্ছিল, তবু তাকে বোঝে প্রমীলা। কিন্তু এই মানুষটা কেমন ধারা? কাজ জুটলে কাজে যায়, না জুটলে চুপ করে কোম্পানির বাঁধে বসে কেষ্টবাবুর আবাদের দিকে তাকিয়ে তাকিয়ে সারাটা বেলা কাবার করে ফেলে। এসব মানুষ দিয়ে কি সংসার হয়? মুখে বলল, কত গুমোর। হাজরা কোনো জবাব দিল না। অন্ধকারে জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসল। তখন বেশি রাতের জ্যোৎস্না একটু একটু করে নিভে আসছিল। এই সময়টায় কোম্পানি বাঁধে দাঁড়ালে চোখের সামনে সারাটা কেষ্টবাবুর আবাদ আস্তে আস্তে মুছে যায়। দুনিয়ার সব মেয়ে ছেলে এই এক ধারা। মাথার ওপর তার বাপ আজ বেঁচে নেই, মাও নেই। বেঁচে থাকতে মা কম জ্বালিয়েছে খগেনকে, তবু যেন সে সব সময় ভালো ছিল। বউকে নেড়ে চেড়ে নিজের দিকে কাত করতেই সেই গন্ধটা আবার পেল হাজরা। কে যেন গরম ভাত হাঁড়ি থেকে কলা পাতায় ঢেলে দিয়েছে। গরম ধোঁয়া উড়িয়ে সেই গন্ধটা চারদিকে চারিয়ে যাচ্ছে। বিয়ে করলে একজন মানুষের আর একজন মানুষের ওপর কেমন দখল হয়। ঠিক তখনই হাজরার বুকের কাছাকাছি মুখ নিয়ে প্রমীলা বলল,
তবে আমায় হাটবারে হাটবারে ঘর ভাড়া করে রেখে আসবে বলো? কোথায়? কেন? ঘুটিয়ারিতে নেমে হিরগড়ির বাজারে? তুমিই তো বলেছিলে ব্যাপারীরা সেদিন জোর পয়সা খরচা করে। একটা তো রাত মোটে, পরদিন ভোর ভোর ফিরে আসবো। হাজরার শরীরে বাঁশি তারের ঝিমুনিটা খোঁচা খেয়ে জেগে গেল। খুব আস্তে আস্তে বলল, কোন মুখে ফিরবি? খুব পারবো। তোমরা দুটি পেট ভরে খাবে, ছেলে মেয়ে দুটো আঁশ মিটিয়ে যা ইচ্ছে খাবে। মুখে রুচবে, হাতে পয়সা পড়লে সব সয়ে যাবে দেখো। তখন ওই বড় হাঁড়িটায় ভাত চাপাবো দুবেলা, ওতলানো ফেনে সরা ভেসে উঠবে, বাসি যা হবে পান্তা করে রেখে দেব। তারপর আচমকা প্রায় ভাসানের বাজনায় জ্বলে ডোবা গম্ভীর সুর এসে গেল প্রমিলার গলায়। এভাবে আর হয় না। বিয়ের বাসন বলতে ওই একটা হাঁড়ি পেয়েছিল হাজরা, মোটা চাদরের, কাঁসা কি পেতল জানে না। নিশুতি রাতে একটা ঠান্ডা হাওয়া দিল। ঘরের বাইরে বড় বড় ব্যাঙ বৃষ্টির আশায় গর্ত থেকে বেরিয়ে পড়েছে। ওদের গলায় খুব ফুর্তি, লতা পাতার মাঝখান দিয়ে থপ থপ করে লাফিয়ে বেড়াচ্ছে। অথচ বৃষ্টির দেখা নেই। বুকের মধ্যে বউকে এনে ফেলে সরে শুতেও পারছিল না। এই কথার পর আবার কাছে টেনেও নেওয়া যায় না, অন্তত হাজরা পারছিল না। তবে অস্বস্তি কাটিয়ে দেবার জন্যই যেন প্রমিলা নিজে উঠে বসলো। কোথায়? ঘুম আসছে না বলে প্রমিলা বাইরে উঠোনের ধারে গিয়ে শুকনো ছ্যাঁচতলায় পা ঝুলিয়ে দিয়ে বসলো। চাঁদ নেই, তবে ফিকে আলোয় কেষ্টবাবুর আবাদ অস্পষ্ট পড়ে আছে। খানিক দূর অবধি দেখাও যায়। হাজরাও বাইরে উঠে এলো। এই হাটবারেই আমায় ঘর ভাড়া করে দাও। কালই তো হাট। তলনাটের মুড়ি চিড়ে খই গুড়ে বাজারের বটতলা ভরে যায়। কলকাতা থেকে মলম, মেয়ে ছেলে বাঁশি আসে। তেলাকুচো তলায় তখন গুচ্ছের জোনাকি। হাজরা উঠোনে নেমে গিয়ে সারা গাছটার গা থেকে কাঁচিয়ে কাঁচিয়ে আঁচলা ভরে সেই আলো হাতে নিল। তারপর জোনাকিতে জোড়া হাতের একটা খুচরো ধাক্কায় এলো খোপাটা ভেঙে দিয়ে আঁচলা ভর্তি জোনাকিগুলো একেবারে জলের ধারা সেই ভাঙা খোপায় ঢেলে দিল। দিয়েই অনেক কালের হাজরা নস্কর সে এই এখনকার হাজরার ভেতর থেকে একটা ঝটকায় উঠোনে লাফিয়ে পড়েই হাততালি দিয়ে উঠল। এই সময়টায় বউটাকে বড় ভালো দেখাচ্ছে। কোনো লাজ লজ্জার পরোয়া করার দরকার নেই হাজরার এখন। সারা দেশটা ঘুমোচ্ছে। মেয়ে মানুষটার মাথায় চুলে আগুন ধরে যাচ্ছে। প্রমিলাও সপাং হয়ে উঠোনে সিধে দাঁড়িয়ে পড়ল। তারপর নিশুতি রাত ফুটো করে দিয়ে চেঁচাতে লাগলো। মাথার চুলের ভেতর দুহাতে 10টা আঙুল চিরুনি করে চালাচ্ছিল, সঙ্গে চেঁচাচ্ছিল। খাওয়ানোর মুরদ নেই, আবার গুচ্ছের পোকা গুজে দিয়ে জ্বালানো। হাজরার হাতের তালি থেমে গেল। ঠিক সেই সময় মেঘ সরিয়ে দিয়ে আলো ছড়িয়ে পড়তে লাগলো। এমন বোকাশে শিগগিরই হয়নি। প্রমিলা তখনও উঠোনময় লাফাচ্ছিল আর চেঁচাচ্ছিল। বাদার মধ্যে কেউ যদি এক টেরে কুড়ে বাঁধে, পাড়াপড়শি না থাকলে, আগুন লাগলে এমনি একঠায় বসে বসে নিজের ঘর পোড়া দেখতে হয়। কাছে পিঠে ডোবার জলেও কুলোয় না। মিঠে কথা দিয়ে বউটাকে শান্ত করার ইচ্ছেও ছিল না হাজরার মনে তখন। লাফিয়ে ঝাঁপিয়ে একসময় থামলো প্রমিলা। বেয়াক্কেলে জ্যোৎস্না সেই সময় ফক ফক করে দেখা দিল। কচু গাছের গোড়ায় দুটি ব্যাঙ। দূরে গাছপালার আড়ালে কার্তিকের বউ ভাতের এঁটো পাতা নিয়ে কুকুরদের ঘেউ ঘেউ। নে সেজে নে এই বেলা। এখন? কোথায়?
হিরগড়ির হাটে যাবি নে? প্রমীলা একেবারে গা ঘেঁষে দাঁড়ালো হাজরার। বাদা দিয়ে খড় খড় চলে যাব। বড় খুকি কিন্তু আমায় না দেখে কাঁদবে। সে আমি সামলাবো। ভোর ভোর ফিরে এসে ঘরে বসে থাকবো। অন্য বছর এই সময় বাদায় 1 হাঁটু জল থাকে, এখন প্রায় শুকনো। পৃথিবী তার নিজের মুখে মাঠ ঘাট ছড়িয়ে রেখে ঠান্ডা খাচ্ছিল। চাঁদ তার পছন্দ মতো জায়গা থেকে জ্যোৎস্না ঢালছিল। হাজরার পেছন পেছন প্রমীলা। সামনেই নবীন বাবুদের আবাদ। দুধারে শুটকো শুটকো ধান চারা। চরাচর জুড়ে ধামা উল্টানো কুয়াশায় ওরা মুছে গেল। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।